হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, পতি সংস্কার কী? প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় লেখা আছে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো, অবশ্যই মনে রাখতে পারবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। পতি সংস্কার কি সেটা প্রথমে তোমরা বুঝে নাও। পতি সংস্কার ছিল ষোড়শ শতাব্দীতে ইউরোপে সংগঠিত এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন, যা মূলত প্রোটেস্ট্যান্ট সংস্কারের প্রতিক্রিয়া হিসাবে উদ্ভূত হয়। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে মার্টিন লুথারের নেতৃত্বে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন ক্যাথলিক চার্চের দুর্নীতি, আচার বিচারের অপব্যবহার ও ধর্মযাজকদের বিলাসিতার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তোলে। এর ফলে ইউরোপের বহু দেশে ক্যাথলিক চার্চের প্রভাব কমে যায়। এই সংকট মোকাবিলার জন্য ক্যাথলিক চার্চ এক ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে, যা ইতিহাসে পতি সংস্কার নামে পরিচিত। পতি সংস্কারের কেন্দ্রবিন্দু ছিল কাউন্সিল অফ ট্রেন্ট, যেখানে চার্চের মতবাদ স্পষ্টভাবে পুনর্ব্যাখ্যা করা হয় এবং শৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষার মানোন্নয়ন করা হয়। দুর্নীতি ও অপব্যবহার বন্ধ করতে ধর্মযাজকদের শিক্ষাগত যোগ্যতা ও নৈতিকতার উপর জোর দেওয়া হয়। একই সময়ে জুইস্ট প্রতিষ্ঠিত হয়, যারা শিক্ষা, তারপর মিশনারি কার্যক্রম এবং ধর্মপ্রচারকে আরও সংগঠিত করে। পতি সংস্কারের মাধ্যমে ক্যাথলিক চার্চ নতুন উদ্যমে শিল্প, সাহিত্য ও সঙ্গীতকে ধর্মীয় প্রচারের কাজে ব্যবহার করে, যা যা কি দেখো বারোকাস শিল্পশৈলীতে প্রতিফলিত হয়। যদিও এর ফলে ইউরোপের ধর্মীয় বিভাজন স্থায়ী হয়, তবুও এটি ক্যাথলিক চার্চের পুনর্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন আছে, বাণিজ্যিক বিপ্লব কাকে বলে? বাণিজ্য বিপ্লব বলতে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপে সংগঠিত এক গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিবর্তনকে বোঝানো হয়। মধ্যযুগের শেষে ভৌগোলিক আবিষ্কার ও সামুদ্রিক অভিযানের মাধ্যমে নতুন সমুদ্রপথ আবিষ্কৃত হয়, যেমন ভাস্কো ডা গামার ভারতে আগমন, ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার। এর ফলে ইউরোপ ও এশিয়া, আফ্রিকা, আমেরিকার মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। এই সময় আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। ইউরোপে সোনা রূপার প্রভাব বৃদ্ধি পায়। নতুন পণ্য যেমন চিনি, তামাক, কফি, কোকো, তুলো, মশলা ব্যাপক চাহিদা তৈরি হয়। এর সাথে ব্যাংকিং ব্যবস্থা, যৌথ পুঁজি বিনিয়োগ ও বীমা ব্যবসায়ে বিকাশ ঘটে। আমস্টারডাম ও লন্ডন আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বাণিজ্য বিপ্লব ইউরোপীয় অর্থনীতিকে কৃষি নির্ভর থেকে পুঁজিবাদী বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তরিত করে। এই প্রক্রিয়া ঔপনিবেশিকতা ও সাম্রাজ্য বিস্তার ত্বরান্বিত হয় এবং শিল্প বিপ্লবের পথ প্রশস্ত হয়। তবে একই সাথে উপনিবেশের শোষণ ও দাসপ্রথারও প্রসার ঘটে। তাই বাণিজ্য বিপ্লবকে ইউরোপের ইতিহাসের আধুনিক যুগের সূচনার এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। এবার তারপরের প্রশ্ন যেটা আছে, এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। এনক্লোজার আন্দোলন বা এনক্লোজার ব্যবস্থা, এটা বুঝে নাও। তবে একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যারা এই সেমিস্টার বা পরের সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, দেখবে এখানে একটা নম্বর দেওয়া আছে। আমাদের নোটস দেখো কেমন আছে, কোয়ালিটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই সেমিস্টার বা পরের সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। এটা দেখো, এনক্লোজার আন্দোলন মূলত ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে সংগঠিত এক কৃষি অর্থনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে খোলা মাঠ বা ওপেন ফিল্ড পদ্ধতির জমি ব্যক্তিগত মালিকানায় ঘেরা করে নেওয়া হয়। এর ফলে প্রচলিত কৃষি পদ্ধতি ও গ্রামীণ জীবনধারায় বড় পরিবর্তন আসে। প্রাথমিকভাবে এনক্লোজার এর উদ্দেশ্য ছিল পশুপালন, বিশেষত ভেড়া পালনের জন্য জমি ব্যবহার করা, কারণ ইউরোপে উলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। পরে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়।
জমির মালিকরা বড় আকারের জমি কিনে ঘেরা দেওয়া বা বেড়া দিয়ে ব্যক্তিগত সম্পত্তি ঘোষণা করে, ফলে সাধারণত কৃষকরা তাদের ঐতিহ্যগত জমি ব্যবহারের অধিকার হারায়। এনক্লোজার আন্দোলনের ফলে কৃষি উৎপাদনশীলতা বাড়লেও বহু ছোট কৃষক গ্রাম ছাড়া হয়ে শহরে অভিবাসন হয় এবং শিল্প বিপ্লবের শ্রমশক্তি হিসাবে কাজ করতে বাধ্য হয়। তবে এতে গ্রামীণ দারিদ্রতা, সামাজিক বৈষম্য ও বেকারত্ব বৃদ্ধি পায়। এই আন্দোলন ইংল্যান্ডের পুঁজিবাদী কৃষি ও আধুনিক অর্থনৈতিক কাঠামো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন আছে হিউজেনট কারা? হিউজেনট কারা দেখো, হিউজেনট ছিল ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের সদস্য, যারা মূলত জন ক্যালভিনের মতবাদ অনুসরণ করেন। হিউজেনট শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এটি ফরাসি ক্যালভিনিস্টদের বোঝাতে ব্যবহার করা হতো। ফ্রান্সে ক্যাথলিক চার্চের প্রভাবে প্রোটেস্ট্যান্ট মতবাদ বিস্তার ঘটে, কিন্তু এর ফলে ধর্মীয় সংঘাত তীব্র হয়। 1562 থেকে 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি ধর্মযুদ্ধ সংগঠিত হয়, যেখানে হিউজেনট ও ক্যাথলিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এর মধ্যে 1572 খ্রিস্টাব্দে সেন্ট বার্থেলোমিউস ডে হত্যাকাণ্ড বিশেষভাবে কুখ্যাত, যেখানে হাজার হাজার হিউজেনটকে হত্যা করা হয়। 1598 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা হেনরি চতুর্থ এডিক্ট অফ নর্থ জারি করে হিউজেনটদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। তবে 1685 খ্রিস্টাব্দে রাজা লুই চতুর্দশ এটি প্রত্যাহার করে নিলে বহু হিউজেনট দেশত্যাগ করে ইংল্যান্ডে, নেদারল্যান্ডে, প্রাশিয়া, আমেরিকার অভিবাসন করে। হিউজেনটরা দক্ষ কারিগর, ব্যবসায়ী এবং সৈনিক হিসাবে ইউরোপীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরের প্রশ্ন আছে অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হয়? অ্যানাব্যাপটিস্ট ছিল ষোড়শ শতাব্দীর একটি খ্রিস্টীয় ধর্মীয় সম্প্রদায়, যারা প্রোটেস্ট্যান্ট সংস্কারের সময় উদ্ভূত হয়েছিল। অ্যানাব্যাপটিস্ট শব্দের অর্থ পুনর্ব্যাপ্তিস গ্রহণকারী। তারা বিশ্বাস করতেন ব্যাপটিস কেবল প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য, কারণ শিশুরা নিজে থেকে ধর্মীয় বিশ্বাস গ্রহণে সিদ্ধান্ত নিতে পারে না। তাই তারা শিশু ব্যাপটিস্ট প্রত্যাখ্যান করত এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় বিশ্বাসের প্রকাশ ঘটলে পুনরায় বাপ্তিস্ম দিতেন। আর অ্যানাব্যাপটিস্টরা বাইবেলের শিক্ষা অনুসারে সরল জীবনযাপন, সম্পত্তির যৌথ মালিকানা, অহিংসা এবং রাষ্ট্রের সাথে ধর্মের পৃথকীকরণের পক্ষে ছিল। তবে তাদের মতবাদ সমসাময়িক ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয়ের পক্ষে বিরোধিতা কুড়ায়, কারণ তারা চার্চ ও রাষ্ট্রের প্রচলিত কর্তৃত্বকে অস্বীকার করতেন। 1525 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে প্রথম সংগঠিত অ্যানাব্যাপটিস্ট গোষ্ঠী গড়ে ওঠে। জার্মানি ও নেদারল্যান্ড আন্দোলন ছড়িয়ে পড়ে, কিন্তু 1534 থেকে 35 খ্রিস্টাব্দে মুনস্টার বিদ্রোহের সময় অরাজকতার সৃষ্টি হলে তাদের ওপর আরও দমন নীতি চালানো হয়। পরবর্তীকালে কিছু অ্যানাব্যাপটিস্ট গোষ্ঠী শান্তিপূর্ণ সম্প্রদায়ে যেমন মোনোনাইট ও অ্যামিসে পরিণত হয়, যারা আজও টিকে আছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টি